নমস্কার, আমি বৈশাখী বলছি। কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের যে গল্পটা এখন শোনাবো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নববৃন্দাবন। কর্ণপুর সংসার ছাড়িয়া বৃন্দাবনে যাইতেছিলেন। সংসারে তাহার কেহই ছিল না। স্ত্রী ৫-৬ বছর আগে মারা গিয়াছে। একটি ১০ বৎসরের পুত্র ছিল। সেও গত শরৎকালে শারদীয়া পূজার অষ্টমীর দিনে হঠাৎ বিসূচিকা রোগে দেহত্যাগ করিয়াছে। সংসারের অন্য বন্ধন কিছুই নাই। বিষয় সম্পত্তি যাহা ছিল সেগুলি সব জ্ঞাতিভাতাদের দিয়া অত্যন্ত পুরাতন তালপাত্রে কয়েকখানি ভক্তিগ্রন্থ জীর্ণ তসরের পুঁটুলিতে বাঁধিয়া লইয়া পদবুজে বৃন্দাবন যাইবার জন্য প্রস্তুত হইলেন। কর্ণপুরের জন্মপল্লী অজয় নদীর ধারে। তিনি পরম বৈষ্ণবের সন্তান। অজয়ের জলের গৈরিক দুই তীরের বনতুলসী মঞ্জিরের ঘ্রাণে কোনো শৈশবেই তার বৈষ্ণব ধর্মে মানসিক দীক্ষা হয়। তিনি গ্রামের টোলে উত্তম রূপে সংস্কৃত অধ্যয়ন করেন। দুই একটি ছাত্রকে কিছুদিনকাল স্মৃতি ও বৈদিক শাস্ত্র পড়াইতেছিলেন। ছাত্রেরা দেখিতে তাহাকে অধ্যাপক মাঝে মাঝে ঘরে দুয়ার বন্ধ করিয়া সমস্ত দিন কাঁদেন। পাগল বলিয়া অখ্যাতি রটাতে ছাত্রেরা ছাড়িয়া গেল। প্রতিবেশীরা তাচ্ছিল্য করিতে শুরু করিল। তাহার উপর প্রথমে স্ত্রী, তৎপরে পুত্রের মৃত্যু। সংসারের উপর কর্ণপুর নিতান্তই বিরক্ত হইয়া উঠিলেন। যাইবার সময় জ্ঞাতিভাতা রসরাজ আসিয়া মায়া কান্না কাঁদিল। গ্রামের এক ব্রাহ্মণ বহুদিন ধরিয়া কর্ণপুরের নিকট ঋণ গ্রহণ করিয়াছিল এবং তাহার পর হইতেই সে তাহাকে জাতিজ্ঞানে শতহস্তে দূরে রাখিয়া চলিয়া আসিতেছিল। আজ যখন সে দেখিল কর্ণপুর সত্য সত্যই বাহির হইয়া যাইতেছেন, ফিরিয়ার কোনো আশঙ্কাই নাই, তখন সে আসিয়া মহা পীড়াপিড়ি শুরু করিল। আর কয়েকটা মাস থাকুন, যে করিয়া পারি ঋণটা শোধ করিয়া ফেলি, কারণ ঋণ পাপ ইত্যাদি। উদারচিত্ত কর্ণপুর এসব কপট প্রবন্ধ বুঝিলেন না। তিনি রসরাজকে তাহার প্রার্থনা মতো তালদিঘির পাড়ের আশু ধান্যের একটু করা উৎকৃষ্ট ভূমি দানপত্র করিয়া দিলেন। ব্রাহ্মণ অধর্মণ্যকে বলিলেন, এক কড়া করিয়ানো ভায়া, গ্রহণ করিয়া তোমায় ঋণ মুক্ত করি। আপনার বলিতে কেহ না থাকায় গ্রাম ছাড়িয়া যাইবার সময় তাহার জন্য সত্যকার ভাবনা কেহই ভাবিল না। শৈশব স্মৃতির প্রথম দিনটি হইতে পরিচিত মাটির চণ্ডীমণ্ডপ, স্বহস্তরচিত কত ফল ফুলের গাছ, কত খেলাধুলার জন্মভিটার আঙিনা পিছনে ফেলিয়া চলিলেন। ফিরিয়াও চাহিলেন না। শুধু গ্রামসীমার অজয়ের ধারে গিয়া কর্ণপুর একটুখানি দাঁড়াইলেন। অজয়ের ধারে প্রাচীন শিরীষ গাছের তলে গ্রামে শ্মশান। কয়েক মাস পূর্বে তিনি মাতৃহীন বালক পুত্রটিকে এইখানে দাহ করিয়া গিয়াছেন। অজয় আর বাড়ে নাই, সুতরাং সে চিতার চিহ্ন এখনো একেবারে বিলীন হয় নাই। তার কচি মুখের অবোধ হাসিটুকু মনে পড়িয়া গেল। মৃত্যুর পূর্বে শ্বাসকষ্টে বড় যন্ত্রণা পাইয়াছিল। সে সময়কার তার আতঙ্কে আকুল আশ্রয় দৃষ্টি মনে পড়িল। কর্ণপুর অবাক হইয়া অজয়ের ওপারে দৃষ্টি নিবদ্ধ করিয়া অনেকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। ধু ধু গৈরিক বালুরাশির শয্যায় জীর্ণ শীর্ণ নদ অবসন্ন দেহ প্রসারিত করিয়া দিয়াছে। উপরে ওখানে সেখানে একটা আধটা দ্বিখাড়া মেঘশিশু আকাশের কোনো কোণ হইতে বাহির হইয়া তখনই আবার সুদূর অনন্তের পথে কোথায় মিলিয়া যাইতেছে। কোথাও কোনো চিহ্ন রাখিয়া যাইতেছে না। খানিকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিয়া পুনরায় চলিতে আরম্ভ করিলেন। পৃষ্ঠের পুঁটুলিতে কয়েকখানি বস্ত্র, সামান্য কিছু তণ্ডুল এবং অন্যান্য নিতান্ত প্রয়োজনীয় দ্রব্যাদি। দক্ষিণ হস্তে মাধবীলতার আঁকাবাঁকা একখানি দৃঢ় যষ্টি।
বাম হস্তে একটি পিতলের ঘটি মাত্র লইয়া অজয় পার হইয়া কর্ণপুরী পশ্চিম মুখে যাত্রা করিলেন। জীবনে যাহা কিছু প্রিয়, যাহা কিছু পরিচিত ছিল, সবই এপারে রহিয়া গেল। দিনের পর দিন তিনি অবিশ্রান্ত পথ চলিতে লাগিলেন। একদিন সন্ধ্যার সময় কোনো গ্রামে চটিতে নয়তো কোনো গৃহস্থের চণ্ডীমণ্ডপে আশ্রয় লইতেন। গ্রামপথে চলিবার সময় লোকে আদর করিয়া গৃহত্যাগী সৌম্যদর্শন ব্রাহ্মণের পুটুলি ভরিয়া খাদ্যদ্রব্য দিত। পিতলের ঘটিটা পূর্ণ করিয়া নির্জলা খাঁটি দুধ দিত। তিনি কোনো দিন তাহার সামান্য অংশ খাইতেন, কোনো দিন দরিদ্র পথযাত্রী ভিক্ষুক বা অন্য কোনো বুভুক্ষ কুকুরকে খাওয়াইতেন। কত গ্রাম, হাট, মাঠ, কত সমৃদ্ধশালী বাণিজ্যের গঞ্জ, কত নদী উত্তীর্ণ হইয়া যাইতে যাইতে অবশেষে তিনি বসতি বিরল খুব বড় বড় নির্জন মাঠ ও বন জঙ্গলের পথে আসিয়া পড়িলেন। চিরকাল নিতান্ত ঘরোয়া ধরনের গৃহস্থ, বিদেশী কখনোই বাহির হন নাই। সূর্য ডুবিয়া যাওয়ার পরই দিগন্ত বিস্তৃত জনহীন প্রান্তরে অন্ধকার ঘনাইয়া আসিত। কর্ণপুর এক স্থানে দাঁড়াইয়া চারিদিকে লোকালয়ের অন্বেষণে দৃষ্টি নিক্ষেপ করিতেন। লোকালয় মিলিত না। তাহার মনে অত্যন্ত ভয় হইত যদি কোনো বন্য জন্তু বা কোনো দস্যু আসিয়া আক্রমণ করে। পরক্ষণেই ভাবিতেন, আমি তো সন্ন্যাসী মানুষ, দস্যুতে আমার কি কারিয়া লইবে। অজয়ের ধারে বৃদ্ধ শিরীষ বৃক্ষতলে এক ধূসর হেমন্ত সন্ধ্যার কথা মনে পড়িলেই অমনি কর্ণপুরের মন হইতে বন্যজন্তুর ভয় দূর হইত। বনের পথে চলিতে চলিতে অন্য খাদ্য কিচ্ছুই মিলিত না। কোনো দিন বনের কুল, মহুয়া ফুল, কোনো দিন বা ছোট তালচারার নবোদ্গত পত্রকোরক খাইয়া ক্ষুধা নিবৃত্ত করিতেন। অঞ্জলি পুরিয়া পার্বত্য নদীর জলধারা পান করিতেন। মাঝে মাঝে আবার গ্রামও পাইতেন। সন্ধ্যার সময় সেদিন তিনি একটি তাল বনে আশ্রয় লইলেন। নিকটে লোকালয় নাই। পাথুরে মাটিতে একনিক চিকচিক করিতেছে। একটু পরে তালবনের পিছনে সূর্য ডুবিয়া গেল। সন্ধ্যার আকাশে পঞ্চমীর এক ফালি চাঁদ। সেদিক থেকে এক ভিক্ষুকের সঙ্গে তার আলাপ হইয়াছিল। ৩-৪ মাস পূর্বে জীবিকার চেষ্টায় বাড়ির বাহির হইয়া কিছু উপার্জন করিবার সেদিন সে বাড়ি ফিরিতেছে। বাড়িতে তার ছোট ছোট 2টি মেয়ে ও একটি ছেলে আছে। তাদের মুখের দিকে চাহিয়া সে প্রবাসে কোনো কষ্টকেই কষ্ট বলিয়া মনে করে নাই। হেরা কাপড়ের পুঁটুলির মধ্যে রাঙা রাঙা পাথরে নুড়ি, নতুন ধরনের পাখির রঙিন পালক, নানা তুচ্ছ জিনিস সযত্নে বাঁধিয়া লইয়া চলিয়াছে। বাড়িতে ছেলে মেয়েদের খেলনা করিতে কর্ণপুরের মনে হইয়াছিল সেই দিন, দূর মূর্খ সংসার আসক্ত জীব। আজ কিন্তু নিজের অজ্ঞাতসারে তাহার মনে জাগিল, ওই ভিক্ষুকটা তাহার চেয়ে অনেক সুখী। সে তো তবুও কতদিন পরে গৃহে ফিরিয়া চলিয়াছে, কিন্তু তাহার গৃহ কোথায়? পরক্ষণেই দুর্বলতাটুকু বুঝিয়া ফেলিয়া অপ্রতিভ হইয়া ভাবিলেন, ভগবান দয়া করিয়াই সংসারের ভার তাহার স্কন্ধ হইতে নামাইয়া লইয়াছে। ভালোই তো হইয়াছে, মন খারাপ করিবার কি আছে? তাহার পর বসিয়া বসিয়া তাহার একটি প্রিয় শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন। তালবনের মাথায় পঞ্চমীর চাঁদের দিকে চাহিয়া বার বার গাঢ় স্বরে শ্লোকটি আবৃত্তি করিতে করিতে তাহার চক্ষু সজল হইয়া উঠিতেছিল। রাত্রির পাতলা জ্যোৎস্নায় মাঠের নির্জনতায় শ্লোকের পদলালিত্যে তাহার মনে কি একটা অব্যক্ত ব্যথা যেন ক্রমেই মাথার চারা দিয়া উঠিতে লাগিল। সেটা চাপা দিবার জন্য তিনি বসিয়া ইষ্টদেবতার চিন্তা করিতে লাগিলেন। ইষ্টদেবের মূর্তি কল্পনা করিতে গিয়া কর্ণপুরের মনে হইল,
ওই অনন্ত আকাশের মতো উদার প্রাণ, ওই জ্যোৎস্নার মতো অনাবিল, চারিধারে প্রান্তর বনের মতো শান্ত তাহার শ্রীকৃষ্ণ। এই শ্লোকের লালিত্য শব্দে তার বাণীর মধুর শ্যামময়তা, বনভূমির মতোই তার স্নিগ্ধ ক্রান্তি। কিন্তু তাহার মুখটি কল্পনা করিতে গিয়া কেমন করিয়া বার বার তাহার মৃত পুত্রের মুখটি ভাবিতে লাগিলেন। তাহাকে দাহ করিবার সময় হইতে কর্ণপুর যে মুখটি কখনো ভুলে নাই, মনে মনে আঁটিয়াছিল, সেই মুখ ছাড়া অন্য কোনো মুখ তাহার ভালোই লাগে না। নিজের কাছে সম্পূর্ণরূপে স্বীকার না করিতে চাহিলেও কর্ণপুরের মনের গোপন কোণে সে কথা জাগিতেছিল। ইষ্টদেব যদি তাহার পুত্রের রূপ ধরিয়া দেখা দেন তবে না সুখ, যদি কখনো দেখা পান তবে যেন পুত্রের সেই রূপেই পান। শেষ রাতের স্বপ্নে কর্ণপুর দেখিলেন জ্যোৎস্না দিয়া গড়া দেহে তারই ছেলেটি আসিয়া কাছে দাঁড়াইয়াছে। তার মৃত পুত্রের মুখটি খুব সুশ্রী ছিল, তবু তাহার মুখের যেখানে যাহা কিছু ছোটোখাটো খুঁত ছিল, সেই সুন্দর অতি প্রিয় খুঁতগুলি ঠিক সেইভাবেই আছে। বাম ভুরুর উপরে শান্ত শিষ্টতার জয় তিলকটি এখনো তো বিলীন হয় নাই। সেই রকম পাগলের হাসি। আস্তে আস্তে সে তার কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি ডাক দিল, বাবা। অনেক দিন হারা পুত্রকে ক্ষুধার্ত ব্যগ্র দুই হাতে জড়াইয়া ধরিতে গিয়ে কর্ণপুরের ঘুম ভাঙিয়া গেল। দেখিলেন সকাল তো হইয়াছেই, তালবনের মাথায় রোদও উঠিয়া গিয়াছে। সকালে উঠিয়া তিনি পুনরায় পথ চলিতে শুরু করিলেন। পথে কয়েকখানা গ্রাম পাইলেও তিনি কোথাও বিলম্ব করিলেন না। সারাদিন পথ চলিবার পরে সন্ধ্যার পূর্বে দূর হইতে একটি ছোটোখাটো গ্রাম দেখা গেল। অত্যন্ত ক্লান্ত অবস্থায় সম্মুখে লোকালয় দেখিয়া কর্ণপুরের মনে বড় স্বস্তি বোধ হইল। আশ্রয়স্থান সন্ধানে তিনি গ্রামের মধ্যে প্রবেশ করিলেন। গ্রাম্য প্রান্তের প্রথম দুই চারিখানা বাড়ি ছাড়াইয়া গ্রামের ভিতর অল্প দূর অগ্রসর হইতে হইতে গ্রামের দৃশ্য যেন কর্ণপুরের কাছে কেমন কেমন ঠেকিল। কোনো গৃহস্থে বাড়িতেই কোনো সারা শব্দ নাই, কোনো বাড়ি হইতে রন্ধনে ধুম উঠিতেছে না, পথে পথিকের যাতায়াত নাই, জনপ্রাণী কোনো দিকে চোখে পড়ে না। অধিকাংশ গৃহস্থ বাটির বাহির দরজা খোলা। খোলা দরজা দিয়া চাহিলে বাটির ভিতর একখানা কাপড় পর্যন্ত দেখা যায় না। কিন্তু আশ্চর্য বোধ হইলেও সারাদিনের পথশ্রমে কর্ণপুর এত ক্লান্ত হইয়াছিলেন যে এত শত ভাবিবার বুঝিবার এ ব্যাপার কি অনুসন্ধান করিবার অবস্থা তাহার ছিল না। তিনি সম্মুখে এক গৃহস্থ বাটির বাহিরে ঘরে গিয়া উঠিলেন ও মোটপুটুলি নামাইয়া বিশ্রামে প্রবৃত্ত হইলেন। দণ্ড দুই কাটিয়া গেল, অথচ বাড়ির ভিতর হইতে কোনো মনুষ্য কণ্ঠধ্বনি তাহার কর্ণে আসিল না। সম্মুখের পথ দিয়া এই দুই দণ্ডের মধ্যে মানুষ তো দূরের কথা, একটি গৃহপালিত পশুকে পর্যন্ত যাইতে দেখিলেন না। ততক্ষণে তিনি অনেকটা সুস্থ হইয়া উঠিয়াছিলেন। ভাবিলেন, এই বাড়িটার মধ্যে ঢুকিয়া দেখা যাওক লোকজনেরা কি করিতেছে। বাড়ির মধ্যে পায়ে পায়ে ঢুকিয়া যাহা তাহার চোখে পড়িল তাহাতে তিনি শিহরিয়া উঠিলেন। দেখিলেন ঘরের মধ্যে তিনটি মৃতদেহ পাশাপাশি পড়িয়া আছে। মৃত্যু অনেকক্ষণ পূর্বে ঘটিয়াছে বলিয়া মনে হয়। পাশের একটি ক্ষুদ্র কক্ষে গিয়া দেখিলেন গৃহতলে একটি স্ত্রীলোকের মৃতদেহ শয্যার উপর পড়িয়া আছে। মৃতদেহের পাশে একটি অনিন্দ সুন্দর গৌরবর্ণ শিশু খলখল করিয়া শয্যার পাশে বেড়াইতেছে ও ঘরের আড়া হইতে ঝুলিয়া পড়া একগাছি মাকড়সার জালের অগ্রভাগে দোদুল্যমান একটি মাকড়সার দিকে হাত বাড়াইয়া ধরিতে যাইতেছে এবং আপন মনে হাসিতেছে। ভাবগতিকে কর্ণপুর অনুমান করিলেন
কোনো ভীষণ মহামারীর আবির্ভাবে 2-1 দিনের মধ্যে গ্রাম জনশূন্য হইয়া গিয়াছে। ঘরে ঘরে মৃতদেহ রাশি রাশি হইয়া আছে। সৎকারের মানুষ নাই, দেখিবার মানুষ নাই। হয়তো যাহারা বাঁচিয়াছিল তাহারা গ্রাম ছাড়িয়া প্রাণ লইয়া পালাইয়া গিয়াছে। কর্ণপুরকে দেখিয়া শিশু এক গাল হাসিয়া হাত বাড়াইল। তাহার মা যে খুব বেশিক্ষণ মারা যায় নাই, তাহা 2টি বিষয়ে তাহার অনুমান হইল। প্রথমত, এই ক্ষুদ্র শিশুটি ক্ষুধ পিপাসাক্রান্ত হইয়া পড়িলে এতক্ষণ এইরূপ হাসিত না। কিছুক্ষণ পূর্বে তাহার মা জীবিত অবস্থায় তাহাকে স্তন্যপান করাইয়েছে। দ্বিতীয়ত, মৃতদেহের এতটুকু বিকৃত হয়নি। শিশুর মা যেন এইমাত্র ঘুমাইয়া পড়িয়াছে। আসন্ন মৃত্যু ও ঘনীভূত বিপদের সম্মুখে পড়িয়াও অবোধ শিশুর এই নিশ্চিন্তে হাসি ও ক্রিয়া দেখিয়া কর্ণপুরের মনে হইল বাল্যকালে অজয়ের তীরের বনে তিনি এক প্রকার পতঙ্গকে লক্ষ্য করিতেন। সূর্যের আলোতে খেলা করিবার অধীর আনন্দে সূর্যোদয়ের প্রাক্কালে কোথা হইতে রাশি রাশি আসিয়া জুটিত এবং খানিকক্ষণ রৌদ্রে উড়িয়া নাচিয়া খেলা করিবার পর রৌদ্র বাড়িবার সঙ্গে সঙ্গে আনন্দ নৃত্য শেষ করিয়া মাটি ছাইরা মরিয়া থাকিত। কর্ণপুরের মন মমতায় গলিয়া গেল। তিনি তাড়াতাড়ি তাহাকে কোলে উঠাইয়া লইলেন। ঘটিতে জল ছিল। বাহিরে ঘরে আসিয়া গণ্ডূষ করাইয়া শিশুর মুখে ধরিতে পিপাসার তাড়নায় সে আগ্রহের সহিত উপরি উপরি বহু গণ্ডূষ জল খাইয়া ফেলিল। তৎপরে তিনি শিশুর মাতার মুখে শুষ্ক তৃণ জ্বালাইয়া অগ্নিপ্রদাহ করিলেন। মস্তকের কাছে কর রাখিয়া বিষ্ণু মন্ত্র জপ করিলেন। এইরূপে সংক্ষিপ্ত সৎকার কার্য শেষ করিয়া তিনি শিশুকে লইয়া সন্ধ্যার অন্ধকারে সে বাড়ি হইতে বাহির হইলেন। কর্ণপুর আবার পৈতৃক ভিটাতে ফিরিয়া আসিলেন। শুধু ফিরিয়া আসা নহে, তিনি এখন পুরোমাত্রায় সংসারী। জ্ঞাতি রসরাজের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করিয়া বিষয় সম্পত্তি ও ধান্য রোপণের ভূমি কাড়িয়া লইয়াছে। ব্রাহ্মণ অধর্মণ্যকে 2 বেলা তাগাদা করেন। রৌদ্র তাপ মানে না। দুপুরের রৌদ্রে উত্তরীয় মাথায় জড়াইয়া নিজের ক্ষেত্রে ক্ষেত্রে ধান্য বপনের তদারক করিয়া ঘুরিয়া বেড়ান। বৃক্ষবাটিকায় স্বহস্তে বহুদিন পরে ফল ফুলের চারা রোপণ করেন। কুড়াইয়া পাওয়া সেই শিশুটি এখন তাহার চক্ষের পুতুলি। তাহাকে এক দণ্ড চোখের আড়াল করিতে পারে না। সমস্ত সকালটি সেই বহির্বাটিতে বসিয়া শিশুকে পথের লোকজন, গরু, শিবিকা যাত্রী, নববিবাহিত দম্পতি এই সব দেখাইয়া তাহাকে আমোদ দেয়। লোকে আঙুল দিয়া দেখাইয়া বলে, কর্ণপুরের কাণ্ড দেখো, তীর্থের পথ হইতে এক বন্ধন জুটাইয়া আনিয়াছে। হিত সম্পত্তি রসরাজ পাড়ায় পাড়ায় বলিয়া বেড়ায়। মর্কট বৈরাগ্যের প্রকৃতি সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু যে উক্তি করিয়াছেন, তাহা কি আর মিথ্যে হইবার? হাতের কাছে দেখিয়া লও প্রমাণ। শুভাকাঙ্ক্ষী বন্ধুলোকে কর্ণপুরের পুনরাগমনে আনন্দ প্রকাশ করেন। কর্ণপুর এসব কথা শুনিয়াও শোনেন না। শিশু আজকাল ভাঙা ভাঙা কথা বলিতে শিখিয়াছে। তাহার মুখে আদো আদো বুলি শুনিয়া তিনি 12 বৎসরের পূর্বে অন্তর্হিত আনন্দ আবার ফিরিয়া পান। তাহার আগেও কথা মনে হয়, যখন তাহার নববিবাহিতা পত্নী প্রথম ঘর করিতে আসিয়াছিল। পিতামাতা বর্তমানে প্রথম যৌবনের সেই সুখের দিনগুলো কত প্রভাতের বিহঙ্গ কাকলির সঙ্গে, কত পরিশ্রমক্রান্ত মধ্যাহ্নে প্রিয়ার হাতের অন্ন ব্যঞ্জনের সুঘ্রাণের সঙ্গে, অবসন্ন গ্রীষ্মদিনের শেষে উনানের পুষ্প ভারনত বাতাবি লেবু গাছটির সঙ্গে পুরাতন দিনের কত হাসি আনন্দের স্মৃতি জড়ানো আছে। তারপরে তাহার প্রথম পুত্রের জন্মোৎসব। স্বামী স্ত্রীতে মিলিয়া কোলে শিশুকে কেন্দ্র করিয়া কত সুখ স্বর্গ গড়িয়া তোলে।
আবার মনে হয় জীবনটাকে 20 বছর পিছু হটাইয়া দিয়া কে যেন পূর্ব অভিজ্ঞতার পুনরাবৃত্তি করিতেছে। শিশুকে সামলাইয়া রাখা দায়, অনবরত হামাগুড়ি দিয়া দাওয়ায় ধারে আসিতেছে। হঠাৎ একবার অত্যন্ত ধারে আসিয়া হাত পিছলাইয়া মুখ থুবড়াইয়া নিচে পড়িয়া যাইতে বসিয়াছিল। তাড়াতাড়ি আসিয়া কর্ণপুর ধরিয়া ফেলিলেন। নিকটে একটা বিপদ ঘটিবার অজানা ভয়ে পাথরে মাটিতে অবোধ চক্ষু দুটি ডাগর হইয়া উঠিয়াছে। একটু পরে তালবনের পিছনে সূর্য ডুবিয়া গেল। এই ভাবনায় তাহার আকাশে পঞ্চমীর এক ফালি চাঁদ অত্যন্ত আকৃষ্ট সেদিক থেকে বন্ধন ভিক্ষুকের সঙ্গে জড়ায় হইয়াছিল। ক্রমে ক্রমে কয়েক বছর হইয়া গেল। জীবিকার চেষ্টায় বাহির হইয়া 7-8 বছরের উপার্জন করিবার তাহার দুষ্টুমির জ্বালায় কর্ণপুর দিনে রাতে বাড়িতে তার ছোট ছোট দুটি মেয়ে ও একটি ছেলে আছে। এখানকার দ্রব্য ওখানে লইয়া গিয়া চাহিয়া সে প্রবাসে কি করিয়া বসে, কোন কষ্ট করিতেই তাহার আগ্রহ সর্বাপেক্ষা বেশি। হেরা কাপড়ের পুঁটুলির মধ্যে রাঙা রাঙা কর্ণপুর তাহাকে ঘরের মধ্যে বসাইয়া পরান পাখির রঙিন পালক পরিতে সে ছুটি লইয়া তুচ্ছ জিনিসের জন্য সযত্নে বাঁধিয়া লইয়া চলিয়াছে। আসে না দেখিয়া বাড়িতে ছেলে মেয়েদের খেলনা করিয়া দেখেন। কর্ণপুরের মনে হইয়াছিল সেই দিন বর্ষণের মধ্যে উঠানের এক সংসার আসক্ত জীব আজ কিন্তু সহিত নাচিয়া বেড়াইতেছে। সারে তাহার মনে জাগিল কর্ণপুর তিরস্কারের সুরে বলে তাহার চেয়ে অনেক সুখী। নীলু সে তো তবুও কতদিন পরে গৃহে ফিরিয়া চলিয়াছে, কিন্তু তাহার বালকের নাম রাখিয়াছে পরক্ষণেই নীল। দুর্বলতাটুকু বুঝিয়া ফেলিয়া অপ্রতিভ হইয়া ভাবিলেন মুখখানি উঁচু করিয়া দয়া করিয়াই সংসারের ভার তাহার স্কন্ধ হইতে নামাইয়া লইয়াছে। মন সরে না, ভালোই তো হইয়াছে, মন খারাপ করিবার কি আছে? সে সন্ধ্যাবেলায় যদি বসিয়া বসিয়া তাহার একটি মুখে জলের শ্লোক না দিতাম আবৃত্তি করিতে লাগলেন। মমতায় তার মন পঞ্চমীর চাঁদের দিকে চাহিয়া তিরস্কার করিতে করিতে শ্লোকটি আবৃত্তি করিতে করিতে তাহার চক্ষু সজল হইয়া উঠিয়া পুনরায় পড়াইতে বসে। রাত্রির পাতলা জ্যোৎস্নায় মাঠের নির্জনতায় শ্লোকের পদলালিত্যে তাহার মনে কি একটা অব্যক্ত ব্যথা যেন বাহিরে গিয়া মাথার চারা দিয়া উঠিতে লাগিল। জোর করিয়া মুখ সেটা চাপা দিবার জন্য তিনি বসিয়া ইষ্ট দেবতার চিন্তা করিতে লাগিলেন। এক বিন্দু জল ধরিবার ইষ্টদেবের মূর্তি কল্পনা করিতে গিয়া কর্ণপুরের মনে হইল হাত ধরিয়া আবার তাহাকে ঘরের মধ্যে আকাশের মতো উদার প্রাণ উত্তম ওই জ্যোৎস্নার মতো তাহাকে কখনো মারিবে না। প্রান্তর মনের মতো শান্ত তাহার ইহাকে পাইয়া ভুলিয়াছে। এই শ্লোকের কেবল একদিন শব্দের দ্বীপরে তাহার মুখের হাসি দুরাগত করুণ সঙ্গীতের মতো মনের মতোই তার স্নিগ্ধ ইতিহাসে এই বালকের তাহার অগ্নি কল্পনা করিতে গিয়া কেমন করিয়া বারবার তাহার মৃত পুত্রের দাবি ভাবিতে লাগিলেন। কর্ণপুর উঠিয়া গিয়া পরিবার সময় হইতে কর্ণপুর যে চালাইয়া দেন কখনো ভুলে নাই, এর দিকে চাহিয়া মনে আটিয়া ছিল। শীঘ্রই কিন্তু সেই মুখ ছাড়া তাহার কোনো মুখ তাহার ভালোই লাগে না। এত বেশি নিজের কাছে সম্পূর্ণরূপে স্বীকার না করিতে চাহিলেও যে কর্ণপুরের মনের গোপন কোণে বিপন্ন বোধ করিতে লাগিলেন জাগিতেছিল। নানা রকমের মিথ্যাদের দোষ যদি তাহার পুত্রের রূপ ধরিয়া দেখা সম্বন্ধে তবে না গল্প উপদেশ বলিয়াও কখনো দেখা পানিতে পারিলেন না। পুত্রের সেই রূপেই পান। শেষ রাতের স্বপ্নে কর্ণপুর দেখিলেন জ্যোৎস্না দিয়া গড়া দেহে তারই ছেলেটি আসিয়া কাছে দাঁড়াইয়াছে। তাছাড়া পুত্রের বিরুদ্ধে অন্য অভিযোগ প্রতিবেশীদের নিকট হইতেও আসে। যেখানে যাহা কিছু ছোটখাটো খুঁত ছিল, গাছের লেবু সেই সুন্দর অতি প্রিয় খুঁতগুলি ঠিক সেইভাবেই আছে। কর্ণপুর বসিয়া বসিয়া ভাবে শান্ত শিষ্টতার জয়তিলকটি এখনো তো বিলীন হয় নাই, কে জানে। সেই রকম পাগলের ছেলের বেলায় 11 বছরে সে তার কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি ডাক দিল, শুনিতেও হয় নাই। কিন্তু এ বালক তাহাকে হারা পুত্রকে ক্ষুধার্থ ব্যাগ দুই হাতে জড়াইয়া ধরিতে গিয়ে বালকের ঘুম ভাঙিয়া গেল। মনে মনে দেখিলেন ব্যথিত হন। সকাল তো হইয়াছেই, ভবিষ্যৎ কি হইবে মাথায় ভাবিয়া সময় গিয়াছে হইয়া পড়েন। সকালে উঠিয়া তিনি পুনরায় পথ চলিতে শুরু করিলেন। সুলভ চপলতা বলিয়া কয়েকখানা গ্রাম পাইলেও মনে মনে অস্বস্তি বোধ করেন। বিলম্ব করিলেন না,
উড়ন্ত সারাদিন পথ চলিবার পরে সন্ধ্যার পূর্বে বংশের ছেলে ঘরে আসিল। ছোটখাটো গ্রাম দেখা গেল। কি দাঁড়াইবে? অত্যন্ত অন্য সময় বসিয়া বসিয়া ভাবেন, সম্মুখে লোকালয় দেখিয়া বালকের কর্ণপুরের মনে বড় স্বস্তি বোধ মানুষ করিয়া দিয়াও মারা যান। স্থান সন্ধানে তিনি গ্রামের মধ্যে প্রবেশ করিলেন। যাইতে চাহেন গ্রাম প্রান্তের প্রথম 2-4খানা বাড়ি ছাড়াইয়া গ্রামের ভিতর অল্পদূর অগ্রসর হইতে হইতে কুশি গ্রামের ব্যবসায় করিলে কিরূপ উপার্জন হইতে পারে কেমন ইত্যাদি চিন্তায় কর্ণপুর ব্যস্ত থাকেন। গৃহস্থে বাড়িতেই কোনো সারা শব্দ নাই। হঠাৎ যেন কোনো বাড়ি হইতে রন্ধনে ধুম উঠিতেছে না। চিন্তা পথে পথিকে ভাবেন যাতায়াত নাই। আসিয়া জুটিল জনপ্রাণী সারাদিনে একদণ্ড ইষ্ট চিন্তা করিতে পারি না। গৃহস্থ বাটির বাহির দরজা খোলা, দুরবেদ্য মন্দ দরজা দিয়া চাহিলে বাটির ভিতর একখানা কাপড় পর্যন্ত দেখা যায় না। কিন্তু আশ্চর্য বোধ হইলেও সারাদিনের পথশ্রমে কর্ণপুর এত ক্লান্ত হইয়াছিলেন বালক বাড়ি আসিলে ভাবিবার জিজ্ঞাসা করিলেন, এ ব্যাপার কি অনুসন্ধান করিবার অবস্থা তাহার ছিল না। ওদের পাখি উড়িয়ে দিয়ে তিনি সম্মুখে এক গৃহস্থ বাটির বাহিরে ঘরে গিয়া উঠিলেন। একে তো কুডুলি নামাইয়া বিশ্রামে পবিত্র হইলেন। তাহার মনে হইল এ মিথ্যা কথা বলিতেছে, অথচ বাড়ির ভিতর হইতে কোন মনুষ্য খুব কণ্ঠধ্বনি তাহার কর্ণে আসিল না। বাবা তাহাকে মারিবেন সম্মুখের পথ দিয়া এই দুই দণ্ডের মধ্যে মানুষ তো দূরের কথা, কখনো সে মার খায় না। একটি গৃহপালিত পশুকে পর্যন্ত বিস্ময় ও ভয়ে দৃষ্টি উপেক্ষা করিয়া কর্ণপুর তাহাকে হাত ধরিয়া দরজার কাছে লইয়া বলিলেন, যাও ভাবিলেন বাড়ি থেকে বেরো, এই বাড়িটার মধ্যে ঢুকিয়া দেখা যায় বলে তার স্থান নেই আমার বাড়িতে। বাড়ির মধ্যে পায়ে পায়ে ঢুকিয়া যাহা তাহার চোখে পড়িল তাহাকে তিনি শিহরিয়া উঠিলেন মতো বিধিল। দেখিলেন ঘরের মধ্যে 3টি মৃতদেহ পাশাপাশি পড়িয়া আছে। অর্ধদণ্ড পরে তাহার মন ঘটিয়াছে বলিয়া মনে হয়। তিনি পাশের একটি গভীর দ্বার খুলিয়া দিয়া দেখিলেন সেখানে বালক নাই। তলে একটি স্ত্রীলোকের মৃতদেহ ধরিয়া ডাকিলেন, যার উপর অনেকবার তাহার নাম ধরিয়া ডাকিল। দেহের পাশে একটি অনিন্দ সুন্দর বাড়ির বর্ণ শিশু খলখল করিয়া শয্যার পাশে নিকটবর্তী প্রতিবেশীদের বাড়ি খুঁজিলেন, কেহ তাহাকে দেখে নাই। ঝুলিয়া পড়া এক গাছি মাকড়সার জালের অগ্রভাগে দোদুল্যমান একটি মাকড়সার দিকে হাত বাড়াইয়া ধরিতে রন্ধন করিতেন। আপন মনে সহ্য করিয়াছে, তাহার জন্য দুই একটা গতিকে সে যাহা অনুমান করিলেন কোন ভীষণ মহামারীর আবির্ভাবে কল্পনা করিতেছিলেন। 2-1 দিনের মধ্যে গ্রাম জনশূন্য হইয়া গিয়াছে। কথায় কি কি ঘরে ঘরে মৃতদেহ রাশি রাশি হইয়া আছে। বালককে না পাইয়া তাহার প্রাণ উড়িয়া গেল। দেখিবার মানুষ নাই। হয়তো যাহারা বাঁচিয়া ছিল সব বাড়ি ছাড়িয়া প্রাণ লইয়া সন্ধান দিতে পারে না। রঘুনাথ ভট্টাচার্যের পুত্র শিবানন্দ তাহার কাছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করিত। খুব বেশিক্ষণ মারা যায় না। তাহাকে বলিল তিনি রন্ধন করুন। 2টি বিষয়ে সে আর একবার ভালো করিয়া সকল স্থান খুঁজিতেছে। এই ক্ষুদ্র শিশুটি ইতিমধ্যে পিপাসা ক্লান্ত হইয়া বাড়ি ফিরিয়া থাকে, এতক্ষণ এর জন্য বাড়ি ফিরিয়া আসিলেন। কিছুক্ষণ পূর্বে তাহার মা জীবিত অবস্থায় তাহাকে স্তন্যপান করাইয়াছেন, চিন্তা করিতেছেন। দ্বিতীয়ত এমন সময় মৃতদেহের উঠানের পাশে বিকৃত হয়নি। গোশালার মা যেন শিবানন্দ বারবার বালকের নাম ধরিয়া ডাকিতেছে। আসন্ন মৃত্যু ঘনীভূত বিপদের সম্মুখে পড়িয়া রক্ষিত এই রাশির উপর বালক কখন ঘুমাইয়া দেখিয়া কর্ণপুরের মনে হইল ডাকাডাকিতে নিদ্রাকালে অজয়ের তীরের বনে ব্যাপারটি এক প্রকার ঘুমের ঘোরে হঠাৎ না বুঝিতে পারিয়া সূর্যের আলোতে খেলা করিবার অধীর আনন্দে সূর্যোদয়ের প্রাক্কালে কোথা হইতে রাশি রাশি আসিয়া জুটিত। পরে খানিকক্ষণ রোদে খাওয়াইয়া বিছানায় খেলা করিবার পর অভিমানে বালক বাড়িবার সঙ্গে সঙ্গে কথা কহিল। আনন্দ নৃত্য শেষ করিয়া কথা বলিয়া কাটাইয়া ফেনী বাতাসা কিনিয়া দিবেন অঙ্গীকার করিয়া মমতায় তাহাকে প্রসন্ন করিলেন। তিনি তাড়াতাড়ি তাহাকে সেদিন রাতে কর্ণপুর মনে মনে ভাবিলেন জল ছিল কাল হইতে বাহিরে ঘরে আসিয়া একটু গন্ডুস করাইয়া শিশুর মুখে ধরিতে পিপাসা তাড়নায় ক্রমে ক্রমে এর স্বভাবটা সহিত
উপরি উপরি বহু পরদিন হইতে তিনি তাহাকে অবসর মতো নানা ভক্তিগ্রন্থ পাঠ করাইয়া শোনাইতে লাগিলেন। শুষ্ক তিনো জ্বালাইয়া নরোত্তম ঠাকুরের প্রার্থনা মুখস্থ করাইয়া দিলেন। মস্তকের কাছে কর রাখিয়া সকালে উঠাইয়া বালকে তাহার সম্মুখে আবৃত্তি করিতে হয়। সংক্ষিপ্ত ভগবৎ সৎকার কার্য শেষ করিয়া তিনি শিশুকে লইয়া সন্ধ্যার সময় বসিয়া সে বাড়ি হইতে বাহির হইলেন। ঠান্ডা হয়ে বসো। কর্ণপুর আবার পৈতৃক ভিটাতে ফিরিয়া আসিলেন। পরে শুধু ফিরিয়া আসা নহে, খান বর্ণনা করেন তিনি এখন পুরো মাত্রায় সংসারী। জ্ঞাতি রসরাজের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করিয়া বিষয় সম্পত্তি তলায় রোপণের ভূমি কাড়িয়া লইয়াছে বসিয়া আছেন। ব্রাহ্মণ অধর্মণ্যকে দুবেলা তাগাতা করেন। ভাণ্ড দুধ লইয়া আসিয়া পুরীর সম্মুখে ধরিয়া বলিল, তুমি কাহারও কাছে কিছু চাও না কেন? দুপুরের রোদ্দে উত্তরীয় মাথায় জড়াইয়া নিজের ক্ষেত্রে ক্ষেত্রে ধান্য বপনের পুরী আশ্চর্য করিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি করিয়া জানিলে? বাটিকায় স্বহস্তে বহুদিন পরে মৃদু হাসিয়া বলিল, চারা রোপণ করেন। মেয়েরা জল হইতে আসিয়া তোমাকে দেখিয়া গিয়াছে। এখানে কেহ উপবাসী থাকে না, তাহারাই এই দুগ্ধ ভাণ্ডার দিয়া আমাকে পাঠাইয়া দিয়েছে। ভাণ্ড রহিল, গরু দুহিয়া আসিয়া লইয়া যাইব। বালক বলিয়া চলিয়া গেল, কিন্তু ভাণ্ড লইতে আর ফিরিল না। রাত্রিতে পুরী স্বপ্ন দেখিলেন, সেই বালক আসিয়া নিকটবর্তী এক বনে তাহার হাত ধরিয়া লইয়া গিয়া বলিতেছেন, দেখো পুরী, আমি বহুদিন হইতে এই বনের মধ্যে আছি। যবনের আক্রমণের ভয়ে আমার সেবক এইখানে আমায় ফেলিয়া রাখিয়া পালাইয়া গিয়াছে। কেহ দেখে নাই। শীত বৃষ্টি দাবানলে বড় কষ্ট পাই। তুমি আমার একটা ব্যবস্থা করো। অনেক দিন হইতে তোমার পথ চাহিয়া বসিয়া আছি। মাধব আসিয়া কবে আমার সেবা করিবে? মাধবপুরী মঠ স্থাপন করিয়া সেখানে শ্রীগোপাল বিগ্রহ স্থাপন করিলেন। পরবৎসর নীলাচল হইতে মলয় চন্দন আসিয়া বিগ্রহের সঙ্গে লেপন করিয়া দিবেন ভাবিয়া ঝাড়খণ্ডের পথে পুরী নীলাচল যাত্রা করিলেন। যাইতে যাইতে রেমুনাতে আসিয়া রাত্রিবাসের জন্য তথাকার গোপীনাথ বিগ্রহের মন্দিরে আশ্রয় লইলেন। তখন রাত্রি অনেক হইয়া গিয়াছে, ঠাকুরের ভোগের সময় উপস্থিত। কথায় কথায় পুরী মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করিলেন, গোপীনাথের ভোগের কি ব্যবস্থা আছে? পূজারী বলিল, গোপীনাথের ভোগের জন্য অমৃতকেলি নামক ক্ষীর 12 মুখপাত্র ভরিয়া সন্ধ্যার পর দেওয়া হয়। অমৃত সমান তাহার আস্বাদ। গোপীনাথের ক্ষীর বলিয়া তাহা প্রসিদ্ধ, অন্য কোথাও তাহা পাওয়া যায় না। কথা বলিতে বলিতে ভোগের ঘণ্টা শঙ্খ বাজিয়া উঠিল। পুরী মনে মনে ভাবিলেন, যথাযথভাবে কিন্তু ক্ষীর প্রসাদ পাওয়া যায় না, তাহা হইলে কী রূপে আস্বাদ? জানিয়া এইরূপ ভোগ বৃন্দাবনের মঠে শ্রীগোপাল বিগ্রহের জন্য ব্যবস্থা করি। ভাবিতেই পুরী মনে লজ্জা হইল। শ্রীবিষ্ণুর স্মরণ করিয়া তিনি তথা হইতে বাহির হইয়া গ্রামের হাটে আসিয়া বসিলেন। যথাচিত বৃত্তি পুরী, বিরক্ত উদাস, যথাচিত পাইলে খান, নহে উপবাস। রাতে গোপীনাথের পূজারী স্বপ্ন পান। গোপীনাথ স্বয়ং তাহাকে বলিতেছেন, দেখো, এই গ্রামের হাটে এক সন্ন্যাসী বসিয়া আছে, তার নাম মাধবপুরী। তাহার জন্য 1 খণ্ড ভোগের ক্ষীর ধরার আঁচলে ঢাকা রাখিয়া দিয়াছি। আমার মায়ায় তোমার তাহা টের পাওয়া নাই। সে সারা রাত কিছু খায় নাই। শীঘ্র মন্দিরের দ্বার খুলিয়া লইয়া গিয়া তাহাকে দিয়া এসো। পূজারী তখন আসিয়া দ্বার খুলিয়া দেখিল, সত্যিই তো বিগ্রহের ধরার অঞ্চলে 1 পাত্র ক্ষীর চাপা আছে বটে। কে এমন মহাভাগ্যবান পুরুষ, যাহার জন্য স্বয়ং ঠাকুর ক্ষীর চুরি করিয়াছেন? ক্ষীরপাত্র লইয়া পূজারী গ্রামের হাটে আসিয়া তাহাকে খোঁজ করিয়া বাহির করিলেন। মাধবপুরী একা অন্ধকার হাট চালাতে বসিয়া বসিয়া নাম জপ করিতেছেন। পূজারী তাহার হাতে ক্ষীরপাত্র তুলিয়া দিয়া পায়ের ধুলো লইয়া বলিল, ত্রিভুবনে তোমার সমান ভাগ্যবান পুরুষ আর নাই। পায়ের ধুলো দাও, উদ্ধার হইয়া যাই।
তোমার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করিয়াছে। বালক এক মনে শান্তভাবে শোনে। বারবার তাহাকে প্রশ্ন করে, বাবা, কৃষ্ণ কোথায় থাকেন? বৃন্দাবনে? প্রতিদিন এক প্রশ্নের বিরক্ত হইয়া কর্ণপুর বলেন, হ্যাঁ 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 থাকেন। ইহার পর হইতে সে সুর ধরে, বৃন্দাবন কোথায় বাবা? আমি বৃন্দাবন যাব। কর্ণপুর ভাবিলেন, ইহার কিছু হইতেছে না দেখিয়া আমার পরিশ্রম সবই পণ্ড হইতেছে। এ কিছুই বোঝে না, শুধু বাজে দুষ্টুমির দিকে ঝোঁক। বারবার তাগাদায় বালক কর্ণপুরীকে বিরক্ত করিয়া তুলিল। কিছুদিন পরে দূর গ্রামে তাহার এক ধান্যক্ষেতের কার্য ধরাইবার জন্য কর্ণপুরের সেখানে যাইবার প্রয়োজন হইল। পূর্ব হইতেই ঠিক করিয়াছিলেন, বালক যেরূপ দুষ্টু হইয়া উঠিয়াছে তাহাকে সঙ্গে লইয়া গিয়া চোখে চোখে রাখাই ভালো। এক কাজে দুই কাজ হইবে। কর্ণপুর বলিলেন, চলো নীলু, আমরা বৃন্দাবনে যাই। উৎসাহ বালকের রাত্রিতে নিদ্রাবন্ধের উপক্রম হইল। প্রতি রাতেই সে জিজ্ঞাসা করে, যাইবার আর কয়দিন বাকি? গন্তব্যস্থানে পৌঁছাতে সন্ধ্যা হইয়া গেল। সেই দিন রাতে শুইয়া সে কর্ণপুরকে জিজ্ঞাসা করিল, বিরক্ত করিয়া তুলিল, আমি কৃষ্ণকে দেখতে যাব বাবা। কৃষ্ণ কোথায় গরু চড়ান বাবা? কাল সকালে উঠে যাব। পরদিন সাই ধান খেতে যাইবার সময় কর্ণপুর তাহাকে সঙ্গে করিয়া লইয়া গেলেন। ও খেতে যাইতে কিছু দূরে পথের ধারে বসাইয়া রাখিয়া বলিলেন, এখানে চুপ করে বসে থাকো, কৃষ্ণ এই পথে যাবেন, উঠে এদিক ওদিক গেলে কিন্তু আর দেখতে পাবে না, চুপ করে বসে থেকো। সন্ধ্যার কিছু পূর্বে ক্ষেতের কার্য শেষ করিয়া কর্ণপুর বালককে লইতে আসিয়ালেন। তাহাকে দেখিয়া সে মহা উৎসাহে বলিল, দেখছি বাবা, এই মাত্র কৃষ্ণ গরুর পাল চড়িয়ে নিয়ে ফিরে গেলেন। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি দেখতে পেলে না? কর্ণপুর বুঝিলেন নির্বোধ বালক গ্রামের রাখালদিগকে গরুর পাল লইয়া ফিরিতে দেখিয়াছে। বলিলেন, চলো বাড়ি চলো, আমি অনেক দেখেছি, তুমি দেখেছ তো? তাহলেই ভালো। তার পরদিন হইতে বালক প্রায়ই বাবার সঙ্গে মাঠে যায় ও পথের ধারে নির্দিষ্ট স্থানটিতে বসিয়া থাকে। রোজই বাবাকে অনুযোগ করে, কেন বাবা এখানে সন্ধ্যার সময় থাকো না? কেন দেখো না? কোনো কোনো দিন বলে, কাল আমার দিকে চেয়ে কৃষ্ণ বললেন, আয় না গরু চড়াবি। আমি তোমায় না জিজ্ঞাসা করে যেতে পারিনি। যাব বাবা কাল। প্রতিদিন একই কথা শুনিয়া কর্ণপুরের মনে খটকা লাগিল। বালক যেভাবে কথাগুলো বলে তাহাতে মিথ্যা বলিতেছে বলিয়াও মনে হয় না। ব্যাপারটা কি? একদিন বালককে বলিলেন, এবার সে সময় যেন তাহাকে সে ক্ষেত্র হইতে ডাকিয়া লয়, তিনিও দেখিবেন। সন্ধ্যার পূর্বে বালক ছুটিয়া আসিয়া উত্তেজিত কণ্ঠে বলিল, শীঘ্রই এসো বাবা, কৃষ্ণ আসছেন। কর্ণপুর বালকের পাছু পাছু পথের ধারে গিয়া দাঁড়াইল। কোথাও কেহ নাই, মাঠের ধারে নির্জন পথ। কিন্তু বালক দুই হাত তুলিয়া মহা উৎসাহে বলিল, ওই দেখো বাবা, গরুর দল, ওই যে, ওই দেখো আসছেন। কর্ণপুর বলিলেন, কই কই? কোনো কিছুই তো তাহার চোখে পড়িল না। বালক বলিল, এইবার দেখেছ তো বাবা, দেখেছ কত গরু? ওই দেখো কৃষ্ণ কেমন পোশাক পরে। কর্ণপুর বিস্মিত হইলেন, বালকের দিকে চাহিয়া দেখিলেন সে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে উত্তেজিতভাবে জনশূন্য পথের দিকে চাহিয়া আছেন। ভাবিলেন, ইহা মস্তিষ্ক বিকৃত লক্ষণ নয় তো? হঠাৎ কিন্তু সেই নির্জন পথে কর্ণপুরের কানে গেল, সত্য সত্যই যেন একদল গরুর সম্মিলিত পদশব্দ হইতেছে, যেন অদৃশ্য একদল গরু কে তাড়াইয়া লইয়া যাইতেছে।
লইয়া যাইতেছে এবং সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য বাঁশির টান তাহার সম্মুখের পথ দিয়া একটানা বাজিয়া চলিতেছে। খুব মৃদু বটে, কিন্তু বেশ স্পষ্ট, অপূর্ব মধুর তান। জীবনের যেরূপ কখনো তিনি শোনেন নাই। কর্ণপুরের সর্বশরীর শিহরিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল। বাঁশির সুরে একটানা বাজিতে বাজিতে দূর হইতে দূরে চলিয়া যাইতে লাগিল। ক্রমে ক্রমে আরও দূরে গিয়া আমশিশির ফুলের বনে প্রান্তে মিলিয়া গেল। বালক বলিল, দেখলে বাবা, আমি বুঝি মিথ্যা কথা বলি? কর্ণপুর চিত্রপীঠের মতো ন্যায় দাঁড়াইয়া রহিলেন। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই গল্প তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে শেয়ার করো। আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।